একটা টোটো রিজার্ভ করেছি। টোটো রিজার্ভ করে আমরা লোকাল সাইট সিনগুলো করবো। তো ফার্স্টে আমাদেরকে সারনাথ নিয়ে যাচ্ছে, কারণ এখন আপাতত 12টা বেজে গেছে, যে কারণে লোকাল মন্দিরগুলো নাকি বন্ধ হয়ে গেছে। তো আমরা সারনাথ দেখে তারপরে লোকাল মন্দিরগুলো দেখবো, দেখে আবার উনি আমাদেরকে এখানেই ড্রপ করবে। তার জন্য 1300 টাকা সাথে কথা হয়েছে। দেখা যাক সব কটা ঘুরে আসি, তারপর বলবো যে উনি কীরকম ঘুরিয়েছেন। আর ওনার যদি ভালোভাবে ঘোরায় তাহলে ওনার নাম্বারও আমি নিচে দিয়ে দেবো। আমরা এখন সারনাথ এসে পৌঁছেছি। সারনাথ বারাণসী থেকে প্রায় অনেকটা, মানে যদি সারনাথ দেখতে হয় হাতে বেশ কিছু সময় নিয়ে আসতে হবে, ঘন্টা 3-এর মতন সময় লাগবে এখানে। সারনাথ ঘুরে দেখতেও সময় লাগবে এবং মানে রাস্তাও অনেকটা। আর আমাদের সময় লাগলো টোটোতে ঘন্টা 1.5 থেকে 1.25 ঘন্টার মতন। রাস্তার ট্রাফিক জ্যাম ছিল। মানে এখান থেকে আবার মানে বধুরিয়া চকের সামনাসামনি পৌঁছে ওখানের মন্দিরগুলো দেখতে আজকে কতটা সময় যাবে জানি না। আর যেহেতু হাতে বেশি সময় নেই, সেই কারণে তাড়াতাড়ি দেখার চেষ্টা করব, কারণ আমাদের অন্যান্য মন্দিরগুলো দেখতে হবে। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে, কারণ সারনাথ বুঝতেও তো সময় লাগবে। সেই জন্য আমরা চেষ্টা করছি যদি কোনো গাইড পাওয়া যায় তাহলে সেই গাইডের সাহায্য নেব। আমরা সেদিন কোনো গাইডের ব্যবস্থা করতে পারিনি, কিন্তু যেটুকু জানতে পেরেছি সেটুকু এখানে তুলে ধরার চেষ্টা করলাম। সারনাথ নামটি এসছে সারাঙ্গানাথ থেকে, যার অর্থ হরিণের দেবতা। বৌদ্ধ ধর্মের 4টি পবিত্র তীর্থস্থানের মধ্যে সারনাথ অন্যতম। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এই পথ ধরেই এখানে এসে পৌঁছায় এক শান্ত পুরুষ। কিছুদিন আগেই বোধগয়াতে যার বোধিলাভ হয়েছে। সংসার এখন তাকে চেনে গৌতম বুদ্ধ হিসাবে। তিনি এই সারনাথেই তার 5 জন শিষ্যকে প্রথমবার ধর্ম উপদেশ দেন। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। জন্ম হয় বৌদ্ধ ধর্মের। যুদ্ধের রক্ত আর কান্না বদলে দিয়েছিল মৌর্য সম্রাট অশোককে। পরবর্তীকালে তিনি যুদ্ধ ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং নীরবে চলে আসেন এই সারনাথে। তিনি সারনাথকে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ ধর্মকেন্দ্র হিসাবে। বুদ্ধের স্মৃতিতে নির্মাণ করলেন এক স্তূপ, আর আকাশ ছুঁয়ে দাঁড় করালেন এক স্তম্ভের, যার মাথার ওপর ছিল 4টি সিংহ। তার নির্মিত অশোক স্তম্ভের 4 সিংহই আজ ভারতের জাতীয় প্রতীক। এরপর সময় এগোয়। গুপ্ত যুগে সারনাথ হয়ে উঠল জ্ঞান ও শিল্পের কেন্দ্র। পাথর খোদাই করে গড়ে উঠতে লাগলো বুদ্ধ মূর্তি। সেই সময় গড়া বুদ্ধ মূর্তিগুলো আজও ভারতের শিল্পকলার শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু ইতিহাস শুধু আলো নয়, অন্ধকারও নিয়ে আসে। 12শ শতকে মুসলিম রাজারা আক্রমণ করে সারনাথ। সেদিন ধ্বংস করা হয় সবকিছু। মাটির নিচে চাপা পড়ে ধামেক স্তূপ। মানুষ ভুলে যেতে লাগে সারনাথকে। বহু যুগ পর প্রত্নতাত্ত্বিক খননে মাটির তলা থেকে উদ্ধার হয় সারনাথ। এখানে শ্রীলঙ্কার বুদ্ধ মন্দিরটিতে বুদ্ধ মূর্তির নিচে একটি বাক্সে গৌতম বুদ্ধের দেহের হাড় আজও রাখা আছে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন সেটিকে বাইরে নিয়ে আসা হয়। তখন দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত সেখানে আসে সেটি দেখতে। ধামেক স্তূপ নীরবে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। সে যেন বলে চলেছে, একদিন এখানে শান্তির কথা বলা হয়েছিল। সারনাথে দাঁড়ালে মনে হয় গৌতম বুদ্ধের বলা প্রথম উপদেশের শব্দগুলো আজও এখানে বাতাসে ভেসে বেড়ায়, হয়তো খুব আস্তে কিন্তু গভীর। আমরা এই মুহূর্তে বিএচইউ ক্যাম্পের ভেতরে দাঁড়িয়ে রয়েছি। বিএচইউ ক্যাম্পের ভেতরে একটা কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে একটা শিব মন্দির তৈরি করা হয়েছে, সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি। এখান থেকে আবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা দুর্গাকুণ্ড মা দুর্গার নামে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটি দেখতে যাব। তো আমরা এখন এখান থেকে সোজা যাব বিএচইউ ক্যাম্পের শিব মন্দিরের ভেতরে। বিএচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটি 1300 একর জমির উপরে দাঁড়িয়ে আছে। এটি ভারত তথা এশিয়ার সর্ববৃহৎ আবাসিক শিক্ষা কেন্দ্র। ভারত তখনও পরাধীন। কাশীতে তখনও পাকা রাস্তা আসেনি। গঙ্গার ধারে নৌকা, মন্দির আর পড়াশোনার জন্য বাইরে যেতে বাধ্য হওয়া কিছু ছেলেমেয়েরা। সেই সময় একটাই প্রশ্ন ঘুরছিল, ভারতে কি এমন একটা বিশ্ববিদ্যালয় হতে পারে যেখানে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের বিজ্ঞান সব একসাথে পড়ানো হবে?
এই প্রশ্নটা করেছিল স্বাধীনতা সংগ্রামী মদন মোহন মালব্য। তিনি দেখছিলেন মেধাবী ছাত্ররা পড়াশোনা করার জন্য বাইরে যাচ্ছে, নিজের দেশের মাটিতে সুযোগ কম। তাই 1916 সালে বারাণসীতে তিনি শুরু করলেন এক আলাদা উদ্যোগ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। শুরুর দিনগুলো সহজ ছিল না। টাকা জোগাড় করতে তিনি সারা দেশ ঘুরেছেন। রাজা, জমিদার, সাধারণ মানুষ সবার কাছে তিনি পৌঁছেছিলেন। একদিন তিনি হায়দ্রাবাদের নিজামের কাছে যান, কারণ সেই সময় নিজাম ছিল ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি। মালব্যের কথা শুনে নিজাম তাকে জানায় যে সে সাহায্য করতে রাজি, কিন্তু তার একটি শর্ত আছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে হিন্দু শব্দটা তুলে ফেলতে হবে। মদন মোহন মালব্য তাতে রাজি না হওয়াতে নিজাম তাকে ছোট করার জন্যে পায়ের জুতো খুলে বলেছিলেন, তোমাকে সাহায্য করার জন্যে এই জুতো জোড়া ছাড়া আমার কাছে আর কিছুই নেই। মদন মোহন মালব্য নিজামকে ধন্যবাদ জানিয়ে সেই জুতো জোড়া নিয়ে চলে আসেন। পরে তিনি সেই জুতো হায়দ্রাবাদের একটি নিলামে তোলেন। নিজামের মা যখন সেই খবরটি জানতে পারে যে তার বংশের জুতো খোলা বাজারে নিলাম হচ্ছে, তখন 1 লক্ষ টাকার বিনিময়ে তিনি সেই জুতোটি কিনে নিয়ে যান। আর সেই 1 লক্ষ টাকাই মদন মোহন মালব্য ব্যবহার করেন এই ইউনিভার্সিটির গড়ার কাজে। তাই কথায় আছে, স্বদেশে পূজিত রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। আমরা বিড়লা মন্দির দেখে সবে বেরিয়ে এলাম, আমাদের খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। हनुमंत संत हितकारी सुन लीजय प्रभु विनय हमारी जन के काज विलंब न এরপর আমরা এসে পৌঁছাই সংকটমোচন মন্দিরে। মন্দির সম্পর্কে লোকমুখে একটি গল্প প্রচলিত আছে। সেটি এরকম, বহুকাল আগে এখানে বাস করতেন কবি তুলসীদাস। তিনি প্রতিদিন স্নান করার সময় গঙ্গার ওপারে জঙ্গলে যেতেন এবং ফেরার সময় তার হাতের ঘটিতে থাকা জল একটি গাছের তলায় ঢেলে আসতেন। কিন্তু একদিন তুলসীদাস বনে ঘুরতে ঘুরতে চিন্তা করছিলেন যে এত রাম নাম করেও সে কোনো ফল পাচ্ছে না কেন। এই ভাবতে ভাবতেই সে যখন চলে আসছিল, তখন সে গাছের মধ্যে জলটি ঢালতে ভুলে গেছেন। ওই গাছটিতে বাস করত এক ব্রাহ্ম রাক্ষস। তিনি তখন তুলসীদাসের পথ আটকায় এবং জানায় তুলসীদাসের দেওয়া জল পেয়ে সে প্রতিদিন তৃপ্ত হয়। এইভাবে তুলসীদাস যদি তাকে সেবা করতে পারে, তাহলে তুলসীদাস তার কাছ থেকে যা চাইবে সে তা দিতে পারে। তুলসীদাস তাকে বলে সে রামের ভক্ত, সে শ্রী রামের দর্শন পেতে চায়। কিন্তু ব্রাহ্ম রাক্ষস তাকে জানায় সেটি সে করতে পারে না। এই কাজটি একমাত্র করতে পারে রামের ভক্ত হনুমান। কিন্তু হনুমানের দর্শন তুলসীদাস কি করে পাবে? তখন ব্রাহ্ম রাক্ষস তাকে জানায় প্রতিদিন তুলসীদাস যখন গঙ্গার পাড়ে রামপাঠ করে, তখন হনুমানজি সেখানে একজন কুষ্ঠ ব্রাহ্মণ রূপে সবার শেষে বসে থাকে। এই কথা শোনা মাত্র তুলসীদাস ব্যাকুল হয়ে পড়ে। সেদিন রামপাঠের পর ওই ব্রাহ্মণের পিছু নেয় তুলসীদাস। ব্রাহ্মণ একটি বনের মধ্যে ঢুকতেই তুলসীদাস গিয়ে তার পা জড়িয়ে ধরে এবং তাকে অনুরোধ করে নিজের স্বরূপে ফিরতে। তুলসীদাসের ভক্তি দেখে খুশি হয়ে হনুমানজি তাকে দর্শন দেয়। তুলসীদাস হাত জোর করে হনুমানজিকে বলে সে এত ভক্তি করছে কিন্তু কোনো ফল পাচ্ছে না কেন। এই কথা শুনে হনুমানজি তাকে বলে ভক্তি করছে ঠিকই তুলসীদাস, কিন্তু তার সাথে সাথে সে সন্দেহ রাখছে। ভক্তির সাথে সাথে বিশ্বাস করতে শেখো। এই কথা শুনে তুলসীদাস জানায় রাম কিছু দিক চাই না দিক, সে আর পিছুপা হবে না। সেদিন রাম আসেনি ঠিকই, কিন্তু তুলসীদাসের কলমে জোর এসেছিল। সেই কলমের জোরে তিনি লিখে ফেললেন রামচরিত মানস এবং হনুমান চল্লিশা। এই স্থানেই তুলসীদাস হনুমানজির দর্শন পেয়েছিল বলে পরবর্তীকালে তিনি এখানে একটি হনুমান মন্দির গড়ে তোলেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কাশীর আরেকটি বিখ্যাত মন্দির দুর্গাকুণ্ড মন্দিরটিতে, যেটি বিএচইউ ক্যাম্পের পাশেই অবস্থিত। মন্দিরটির উত্তর দিকে একটি জলাশয় বা কুণ্ড আছে, যার থেকে এই মন্দিরটির নাম হয়েছে দুর্গাকুণ্ড। শোনা যায় আগে এখানে বলি দিয়ে পুজো হতো, কিন্তু এখন বলি বন্ধ হয়ে গেছে। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই আমাদের চোখে পড়বে মূল মন্দিরের চারপাশে একটি দালান করা আছে পরিক্রমার জন্য, যার দক্ষিণ দিকে মা সরস্বতী আর লক্ষ্মীর মূর্তি আছে, আর আরেক দিকে মা কালীর মূর্তি রাখা আছে। পরিক্রমার পথে ভৈরবের একটি ছোট মূর্তিও আমাদের চোখে পড়বে। পরিক্রমা শেষ করে আমরা পৌঁছাবো মূল মন্দিরে, যেখানে আমাদের মায়ের দর্শন হবে। মান্যতা আছে এই মন্দিরের মা দুর্গার মূর্তি কোনো মানুষের তৈরি নয়, রাজার স্বপ্নদোষে পাওয়া স্বয়ং প্রকাশিত একটি মূর্তি। শুম্ভ নিশুম্ভকে বধ করার পর মা এখানে বিশ্রাম করেছিলেন। এখানে মা দুর্গার বাহন সিংহ নয়, বাঘ। আগে এখানে একটি ছোট মন্দির ছিল। 1800 শতকে নাটোরের রানী ভবানী দেবী
লাল পাথর ব্যবহার করে বর্তমান এই মন্দিরটি গড়ে তোলেন। দুর্গাকুণ্ড থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি নবনির্মিত এই ত্রিদেব মন্দিরে। এই মন্দিরটি মানস মন্দির ও দুর্গাকুণ্ডের পাশেই অবস্থিত। হিন্দু ধর্মের 3 প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ হয়েছে বলে এই মন্দিরটির নাম হয়েছে ত্রিদেব মন্দির। দুর্গাকুণ্ডে যদি আপনারা আসেন তাহলে এই মন্দিরটি ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কবি তুলসীদাস গঙ্গার তীরে বসে রামচরিত মানস রচনা করেছিলেন, আর তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল বলে এই মন্দিরটির নাম তুলসী মানস মন্দির। দুর্গাকুণ্ড এবং বিএচইউ ক্যাম্পের মাঝে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটির সারা দেয়াল জুড়ে রামচরিত মানস লেখা আছে। এখানে প্রতিদিন রামপাঠ হয় এবং বিশেষ দিনে রামলীলা অনুষ্ঠিত হয়ে থাকে, তাই এখানে ভক্তের ভিড় সবসময় লেগেই থাকে। আপনারা যদি এখানে আসেন তাহলে এই মন্দিরটিতে আসতে অবশ্যই ভুলবেন না। আমরা আশিঘাট থেকে এইমাত্র গঙ্গা আরতি দেখে বেরিয়ে একটি টাঙা রিক্সা নিয়েছি। আমি জানি না এটা ট্যুরিস্ট স্পট বলে কিনা, কিন্তু এখানে 100 টাকার নিচে কেউ রেট চায় না, মানে যার থেকে যা পারছে তাই চাইছে। কেউ 200 টাকা, কেউ 300 টাকা, কেউ 400 টাকা। তা উনি আমাদেরকে এখান থেকে গধুলিয়া চক অবধি ছেড়ে দেবেন, যার জন্য উনি আমাদের থেকে 200 টাকা নিচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কাশী চাট ভান্ডারের সামনে। ব্লগারদের দৌলতে এখন সে সুপার সেলিব্রিটি, এই ভিড়টাই তার প্রমাণ। আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ভিড় ঠেলে একটু জায়গা করতে পেরেছিলাম। আমরা এখান থেকে এদের বিখ্যাত টমেটো চাট আর পালক পাতা চাট নিয়েছিলাম। প্রতিদিন এত মানুষ যেখানে ভিড় করছে তার স্বাদ নিয়ে বলার মতন স্পর্ধা আমি দেখাতে চাই না। আমার খুবই ভালো লেগেছে, আর আমি বলবো আপনারা যদি এখানে আসেন তাহলে এদের টমেটো চাটটি একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা রাতে গধুলিয়া চকের সামনে একটি রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে। গধুলিয়া চকের সামনে আপনারা অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবেন, সেই কারণে আলাদা করে নাম মেনশন করছি না। আমরা যেখানে এসেছি সেখানে আমরা 3টি মহারাজা থালি অর্ডার করেছি, সাথে 3টে লস্যি নিয়েছিলাম। খাবারের স্বাদ খুবই ভালো ছিল, বিশেষ করে এদের মাটার পনির আর ডাল মাখানিটা খুবই ভালো ছিল। আর আমাদের সব মিলিয়ে খরচা হয়েছিল ওই 1700 টাকার মতন। বেনারসের 3টি জিনিস খুব বিখ্যাত: বেনারসি লস্যি, বেনারসি পান আর বেনারসি শাড়ি। বেনারসি শাড়ি আমি কতটা কিনতে পারবো আমি জানি না, কিন্তু বেনারসি লস্যি আর পানের স্বাদ চেখে দেখার ইচ্ছা ছিল আমার। তাই সেদিন রাতে হোটেলে ফেরার সময় এই দোকানটি থেকে আমি একটি বেনারসি পান খাই, যার মূল্য পড়েছিল ওই 40 টাকার মতন।
এ ধরনের স্বাদ কলকাতায় নেই সেটা আমি বলবো না, কিন্তু এ ধরনের স্বাদ কলকাতায় খুঁজতে আপনাকে বেশ কষ্ট পেতে হবে সেটা আমি বলতে পারি। বেনারসে এসে দ্বিতীয় দিনটা আমরা এভাবেই কাটাই। তাই পান খেয়ে মিষ্টি মুখে এই ভিডিওটি থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।